গল্পটি শুরু হয় 1975 সালে, যেখানে জিন নামের একটা মেয়ে গাড়িতে করে তার মা বাবার সঙ্গে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু অসাবধানতাবশত প্রথমবারের মতো তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করে ফেলে। ফলে সেখানে একটা দুর্ঘটনা ঘটে, আর এই দুর্ঘটনায় তার বাবা মা স্পটেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই জিন হসপিটালে ভর্তি, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যাবার পরেও সেখানে তার বাবা মা স্পটে মারা গেলেও জিনের সেখানে কিছুই হয়নি, সে পুরো অক্ষত অবস্থায় আছে। এটা দেখে তো পুলিশ সহ ডাক্তাররা সবাই পুরো অবাক হয়ে যায় যে আদৌ কি গাড়ির মধ্যে বাচ্চাটা ছিল। এরপর সেখানে প্রফেসর এক্স নামের একটা লোক আসে, সে জিনের সঙ্গে কথা বলে এবং তাকে সঙ্গে করে নিয়ে আসে জেভিয়ার্স স্কুলে। ওখানে আসার পর প্রফেসর এক্স মানসিকভাবে ওই দুর্ঘটনাকে জিনের স্মৃতিতে অবরুদ্ধ করে ফেলে। একটু সহজ করে বলতে গেলে প্রফেসর জিনের মেমোরি থেকে ওই দুর্ঘটনার স্মৃতি পুরোটা মুছে দেয়। এছাড়াও জিনের মধ্যে যে ক্ষমতাটা আছে এটাকে আরো কিভাবে উন্নত করা যায় বা সেটাকে কিভাবে কন্ট্রোলে রাখা যায় সেই বিষয়েও জিনকে হেল্প করার কথা বলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 1992 সালে, যেখানে আমরা নাসার একটা রকেট দেখতে পাই। এই রকেটে করে তারা কিছু নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে গবেষণা করার জন্য, কিন্তু ওই রকেট লঞ্চ হবার পরেই মহাকাশে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে তাদের সঙ্গে রকেটটার যোগাযোগ বন্ধ হয়ে যায়। যখন কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে আমেরিকান প্রেসিডেন্ট প্রফেসর এক্স কে ফোন করে তাদের এই বিষয়ে হেল্প করতে বলেন। প্রফেসর তাদের এই খবরটা শুনে তাদের এক্স ম্যান টিমকে খবর দেয় মহাকাশে গিয়ে এই রকেটটা উদ্ধার করে নিয়ে আসার জন্য। আসলে প্রফেসর এক্স হলো এমন একজন মানুষ, সে সবসময় চায় সাধারণ মানুষদেরকে সাহায্য করতে আর তাদের সঙ্গে মিলেমিশে থাকতে, যাতে সাধারণ মানুষের চোখে মিউটেন্টরা কখনো খারাপ না হয়। এই কারণে সে প্রেসিডেন্টের কথায় তার এক্সম্যান টিমকে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার ডিসিশন ওই টিমের র্যাবেন নামের একটা মেয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ সে ভালো করেই জানে মহাকাশে তারা যে কোনো সময় যে কোনো বিপদে ফেসে যেতে পারে। কিন্তু যেহেতু প্রফেসর এক্স অর্ডার করে ফেলেছে, তাই তাদের আর কিছুই করার ছিল না। তাই তাদের টিমের হ্যাঙ্গে তৈরি করা একটা স্পেসশিপে করে তারা মহাকাশে চলে যায় ওই হারিয়ে যাওয়া রকেটটাকে উদ্ধার করতে। মহাকাশে যাওয়ার পর তারা দেখতে পায় যে নাসার ওই রকেটটি সৌরশিকার ওয়েভার দ্বারা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণেই তারা পৃথিবী থেকে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেছে। সেখানে অক্সিজেনের অভাবে অলরেডি অনেক নভোচারী মারা যেতে থাকে। তাই র্যাবেন তার দুই সঙ্গীকে জানায় ওই মহাকাশযানের ভেতরে গিয়ে সমস্ত নভোচারীকে তাদের স্পেসশিপে নিয়ে আসতে। আর তারা দুইজন ছিল কার্ট আর পিটার। কার্ট তার ক্ষমতার সাহায্যে খুব সহজেই একটা জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে টেলিপোর্ট হতে পারে, কিন্তু এইবার সে জানায় যে ওই মহাকাশযানটি এত স্পিডে পাক খাচ্ছে তার মধ্যে এখন প্রবেশ করা অসম্ভব। ফলে তাদের আরেকটা সঙ্গী স্পট তার লেজার রশ্মির ক্ষমতা ব্যবহার করে ওই স্পেসশিপটাকে একটু স্লো করে দেয়, আর এইবার কার্ট পিটারকে সাথে করে তার ক্ষমতা ব্যবহার করে মহাকাশযানটার ভেতরে প্রবেশ করে। তারা দুইজন মিলে এরপর ওখানে থাকা সব নভোচারীকে এক জায়গায় করে তাদের মহাকাশে নিয়ে আসে। এবার যখন তারা পৃথিবীতে ফিরে আসার জন্য রওনা দেবে, তখন ওই স্পেসশিপের একজন তাদেরকে জানায় যে তাদের কমান্ডার এখনো ওই মহাকাশযানের মধ্যে রয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওই এনার্জি ওয়েভ ওই মহাকাশযানের পুরোপুরি কাছে চলে আসার কারণে তাদের পক্ষে এখন আবার ওই মহাকাশযানের কাছে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। এদিকে প্রফেসর এক্স তো পৃথিবীতে বসেই একটা অত্যাধুনিক মেশিন ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করছিল। তাই এই ঘটনা জানতে পারার পরই প্রফেসর এক্স জানায় যে আমরা কখনোই কাউকে মৃত্যুর মুখে ফেলে আসতে পারি না, যে করেই হোক ওই নভোচারীকে আমাদেরকে বাঁচিয়ে আনতেই হবে। র্যাবেন এই কথা শুনে জানায় যে এটাতে কিন্তু আমরা সবাই বিপদে পড়তে পারি, কিন্তু প্রফেসর এক্স তখন জানায় যে এরকম পরিস্থিতিতে জিন খুব সহজেই কন্ট্রোল করতে পারে। ও যদি এটা ভেবে নেয় যে ও এটা করবে, তাহলে ওই কাজটা তার পক্ষে কোনো ব্যাপারই না। আসলে প্রফেসর এক্স খুব ভালো করেই জানতো জিন একটা হাই কোয়ালিটির মিউটেন্ট, সে চাইলে অনেক কিছুই করতে পারে। এদিকে জিন তার ক্ষমতা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছুই জানে না। এখন যেহেতু প্রফেসর এক্স আদেশ দিয়েছে, তাই জিনকে সঙ্গে নিয়ে কার্ট পুনরায় পৌঁছায় ওই স্পেসশিপটায়। যেখানে পৌঁছানোর পর জিন তার ক্ষমতার সাহায্যে ওই এনার্জি ওয়েভটাকে কিছুটা টাইমের জন্য আটকানোর চেষ্টা করে, যাতে সেই টাইমে কার্ট ওই মহাকাশচারীকে খুঁজে বের করতে পারে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একদম লাস্ট টাইমে কার্ট যখন ওই মহাকাশচারীকে খুঁজে পায়, তখন ওই ওয়েভটি মহাকাশযানটিকে পুরোপুরি ঘিরে ফেলেছে। এটা দেখে কার্ট জিনকে ওখানে ফেলে রেখেই শুধুমাত্র ওই মহাকাশচারীকে নিয়ে তাদের কাছে ফিরে আসে। আর সঙ্গে সঙ্গে তো ওই
ওয়েবটি মহাকাশযানটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। তখনও এটিকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু এরপর যখন ওই ওয়েবটি তাদের এক্সম্যান এয়ারক্রাফটার দিকে এগোতে শুরু করে, তখনই জিন তার নিজের শরীরের মধ্যে ওই ওয়েবটি পুরোপুরি শোষণ করে নেয়। ফলে সঙ্গে সঙ্গে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়, আর চোখের সামনে সবকিছুই ওই মহাকাশযানটা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। এটা দেখে বাকি এক্সম্যান সবাই মনে করে যে জিন হয়তোবা এখানেই মারা গেছে, কিন্তু পরক্ষণেই তারা লক্ষ্য করে যে জিনের দেহ মহাকাশযানে ভেসে আছে। এটা দেখে তো কার্ট তাকে দ্রুত সেখান থেকে এয়ারক্রাফটের মধ্যে নিয়ে আসে। তবে আশ্চর্যের বিষয় হলো, এত বড় বিস্ফোরণের পরেও জিনের কিছুই হয়নি। সে পুরো অক্ষত অবস্থায় আছে, এমনকি ক্ষণিকের মধ্যে তার জ্ঞানও ফিরে আসে। তার মানে তাদের এইবারের মিশনটা পুরোপুরি সাকসেসফুল। এবার পৃথিবীতে ফিরে আসার পর এত বড় একটা মিশন সাকসেসফুল করার কারণে গভর্নমেন্ট থেকে তাদের সবাইকে অভিনন্দন জানানো হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের এক্সম্যান টিমকে অনেক বাহবা দিচ্ছে। এটা দেখে প্রফেসর এক্সও অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো মনে মনে সবসময় এটাই চাইতো যে মানুষ তাদেরকে ভালোবাসবে। এই মিশনে সবাই খুশি থাকলেও রেবেন একটু খুশি হয় না। সেই কারণে তার প্রফেসর এক্সের সঙ্গে একটু কথা কাটাকাটিও হয়। এমনকি জিনকে তো তারা প্রায় হারিয়েই ফেলেছিল, তাই সে প্রফেসর এক্সের সিদ্ধান্তে মোটেও রাজি ছিল না। কিন্তু যেহেতু তাদের এই মিশনটা সাকসেসফুল হয়েছে, তাই প্রফেসর এক্স তার কোনো কথা শুনতে রাজি না। প্রফেসর এক্স তো সবসময়ের জন্য সাধারণ মানুষকে সাহায্য করতে চায় এবং তার সম্মান বাড়াতে চায়, কিন্তু রেবেন সম্মানের থেকে তার নিজের জীবনের নিরাপত্তাটা নিয়ে বেশি ভাবে। তো যাই হোক, এই ঘটনার পর জিনের শরীর পরীক্ষা করে বুঝতে পারে যে ওই ওয়েবের পরে জিনের শরীরে বেশ কিছু ক্ষতি হয়েছে, কিন্তু জিন তাকে জানায় যে সে এখন পুরোপুরি সুস্থ, এমনকি সে আগের থেকে অনেকটা বেটার ফিল করছে। এই জন্য সে তাকে আর কোনো প্রকার ট্রিটমেন্টের পরামর্শ না দিয়েই ছেড়ে দেয়। এরপর তারা সকলে মিলে একটা পার্টিতে যোগ দেয়। আসলে এত বড় একটা মিশন সাকসেসফুল হওয়ার কারণে প্রফেসর এক্স এই পার্টির আয়োজন করেছে। এখানে বাকি সবার সঙ্গে জিনও এনজয় করতে থাকে। তখন তাকে দেখে স্কট জানায় যে ওই ঘটনার পর থেকে স্কুলের সবাই জিনকে ফনিক্স নামে ডাকতে শুরু করে, যেটা শোনার পরে এই ব্যাপারটা জিনের কাছে অনেকটা ফানি বলে মনে হয়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে জিন সুস্থ হয়ে পড়েছে। তার মহাকাশের ওই টাইমের কথা বারবার মাথায় আসছে, আর তার এই অসুস্থতার কারণে নিজের অজান্তে সেখানে উপস্থিত সবাইকে আঘাত করে নিজেও অসুস্থ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঠিক ওই টাইমে আকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসতে শুরু করেছে। খালি চোখে দেখে এগুলোকে উল্কা বলে মনে হলেও এগুলো আসলে কোনো উল্কা ছিল না, এক প্রকার এলিয়েন ছিল। এক প্রকার এলিয়েন ওই এনার্জি ওয়েভের পিছু করতে করতে পৃথিবীর দিকে আসছিল, কারণ ওই এলিয়েনরা জানতে পেরেছে যে বর্তমানে এনার্জি ওয়েভ পৃথিবীতে থাকা কোনো মানুষের মধ্যেই আছে। তারা যে কোনো উপায়ে ওই এনার্জি ওয়েভটাকে নিজেদের কাছে নিতে চায়। আর এই গল্পে এই বিশেষ প্রজেক্টের এলিয়েনকে দিবারি নামে ডাকা হয়। এরা খুব সহজেই তাদের রূপ চেঞ্জ করতে পারে, আর পৃথিবীতে এসে তারা মানব জাতির রূপ ধারণ করে ফেলে। এদিকে জিন অসুস্থ হবার পর ডক্টর এস যখন তার ক্ষমতা ইউজ করে এবং জিনের মস্তিষ্ক পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে যে জিনের ক্ষমতা এখন এতটাই বেড়ে গিয়েছে যে টেলিপ্যাথিক ক্ষমতা ইউজ করেও তার মস্তিষ্কে প্রবেশ করা যাচ্ছে না। এই কারণে ডক্টর এক্স অন্য একটা পদ্ধতি ব্যবহার করে তার মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করে। আর এরপর সে বুঝতে পারে যে ছোটবেলায় যে সমস্ত স্মৃতি প্রফেসর এক্স জিনের মস্তিষ্কে লুকিয়ে রেখেছিল, যেমন তার বাবা মা অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটা এখন তার কাছে মুক্ত হয়ে গিয়েছে। এমনকি সে এটাও জানতে পেরেছে যে তার বাবা এখনো জীবিত। তাই প্রফেসর এক্স আবারও চেষ্টা করে ওই স্মৃতিটা লুকিয়ে ফেলবার। এদিকে জিনের হুঁশ ফিরে আসার কারণে সে প্রফেসর এক্সকে তার মস্তিষ্ক আর কন্ট্রোল করতে দেয় না, আর এরপর তার বাবার সঙ্গে দেখা করার জন্য ওখান থেকে পালিয়ে যায় এবং তার ছোটবেলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সে তার বাবার সঙ্গে দেখা করার পর প্রথম প্রশ্ন করে যে সে কেন তাকে তার কাছ থেকে আলাদা করে দিয়েছে। সে তাকে জিজ্ঞেস করে, কেন তুমি ছোটবেলা থেকে একবারের জন্য আমার খোঁজ নাওনি? এগুলো শুনে তার বাবা বলে যে তুমি তো সবার স্মৃতি দেখতে পাও, তাহলে একবার আমার স্মৃতিটা দেখো, তাহলে বুঝতে পারবে ছোটবেলায় তুমি আমার সঙ্গে এমন কি করেছো যার জন্য আমি তোমাকে আমার কাছ থেকে দূরে রেখেছি। এরপর সে তার বাবার স্মৃতি দেখে বুঝতে পারে যে তার কারণেই তার মা মারা গিয়েছে, এই জন্যই তার বাবা তাকে প্রফেসর এক্স এর কাছে রেখে এসেছে। জিন তার বাবার সঙ্গে আরো কথাবার্তা বলার আগে প্রফেসর এক্স তার এক্স ম্যান টিম নিয়ে সেখানে চলে আসে আর জিনকে বোঝাতে শুরু করে তাদের সঙ্গে ফিরে যাওয়ার জন্য। কিন্তু সেখানে হঠাৎ দুইটা পুলিশের গাড়ি চলে আসে, আর এই কারণে সে হুঁশ হারিয়ে ফেলে। পুলিশের গাড়ির উপর আক্রমণ করে বসে। এক্স ম্যান টিম তখন কোনো মতে সেখানে জিনকে আটকানোর চেষ্টা করে, তবে জিনকে আটকাতে গিয়ে সেখানে সে গুরুতরভাবে আহত হয়ে যায়, যেটা দেখে রেবেন তার একদম কাছাকাছি গিয়ে পৌঁছানোর চেষ্টা করে এবং সে তাকে বলে, তোমার পাওয়ার তোমার আয়ত্তের একদম বাইরে চলে গিয়েছে।
গিয়েছে। এটাকে কন্ট্রোল করার জন্য তোমাকে আমাদের সঙ্গে ফিরে যেতেই হবে। কিন্তু জিনের মাথা তখন ঠিক ছিল না, তার বারবার ওই মহাকাশের কথা মনে পড়ছিল। তাই অজান্তেই সে র্যাবেনের ওপর আক্রমণ করায় র্যাবেন সেখানেই মারা যায়। এবার এটা দেখে জিন তখন বুঝতে পারে যে সে তার নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারছে না, যে কারণে সে তার কাছের মানুষের উপর আক্রমণ করছে। তখনই সে ওখান থেকে পালিয়ে যায়, যাতে সে পুনরায় আর কাউকে আঘাত করতে না পারে। এদিকে এক্সম্যান টিম রেবেনের কাজ সম্পন্ন করার পর হ্যাং রেবেনের মৃত্যুর জন্য প্রফেসর এক্স কে দায়ী করে। এর কারণ জিজ্ঞাসা করলে হ্যাং তখন তাকে বলে যে আপনি যদি আপনার ইগো সরিয়ে ওই কয়েকজন নিয়ে আমাদেরকে ফিরে আসতে দিতেন, তাহলে জিনের এই অবস্থা কখনোই এরকম হতো না, আর রেবেনকেও এভাবে আমাদের হারাতে হতো না। একথা বলে হ্যাং জানায় যে আসলে আমারও একটা ভুল আছে। রেবেন অনেকদিন আগেই এই এক্সম্যানকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে রেখে দিই। ফলস্বরূপ আজকে তাকে এইভাবে চলে যেতে হলো। অন্যদিকে দেখা যায় জিন তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটা দ্বীপে গিয়ে উপস্থিত হয়, যেখানে ম্যাগনেটো নামের একটা লোক কিছু মিউটেন্টদেরকে নিয়ে একটা বসতি স্থাপন করেছে। জিন গিয়ে প্রথমে তার সঙ্গে দেখা করে, কারণ ম্যাগনেটো তার প্রথম লাইফে যার তার উপরে আক্রমণ করে বসতো, কিন্তু এখন সে পুরোপুরি পাল্টে গিয়েছে। আর ওই মনোভাব সে কিভাবে পাল্টেছে সেটা জানার জন্যই জিন মূলত এখানে এসেছে। তারা যখন দুইজন এসব বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই ইউএস গভর্নমেন্টের দুইটা হেলিকপ্টার সেখানে চলে আসে। আসলে জিন যে আগের দিন দুইটা পুলিশের গাড়ির উপর আক্রমণ করেছিল, সেই কারণে এখন জিন একজন আসামি। ইভেন ম্যাগনেটো যখন ওই অফিসারদেরকে বলে যে আপনারা এখান থেকে ফিরে যান, এখানে জিন নামের কেউ নেই, তখন তারা ম্যাগনেটকে জানায় যে আমরা আপনাদের সঙ্গে লড়াই করতে চাই না, কিন্তু আমাদেরকে সার্চ করতে দিন এখানে জিন আছে কিনা। এরই মাঝে জিন তাদের সামনে উপস্থিত হয়ে ওই হেলিকপ্টারগুলোকে আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে তো ম্যাগনেটো অনেক কষ্টে জিনের বিপরীতে গিয়ে একটা হেলিকপ্টারের মাধ্যমে ওই সামরিক বাহিনীকে ফেরত পাঠায়। তারপর জিনকে জানায় যে আমি তোমাকে কোনো সাহায্য করব না, তুমি এখনই এখান থেকে ফিরে যাও। তাই জিন আবারও নিউ ইয়র্ক শহরে ফিরে আসে, যেখানে তাদের সঙ্গে দেখা করে ওই এলিয়েনদের লিডার হুক, যে বর্তমানে একটা মহিলা রূপ ধারণ করে আছে। সে জিনের সঙ্গে দেখা করে তাকে নানান রকম কথা বলে কনভিন্স করার চেষ্টা করে। আসলে তারা তো জিনের কাছে থাকা ওই এনার্জিটাকে কোনোভাবেই নিজেদের কাছে নিতে চায় না। তাই হুক অনেক বুঝিয়ে শুনিয়ে জিনকে নিয়ে একটা বিশেষ স্থানে চলে আসে। সেখানে সে জিনকে দেখায় অ্যাকচুয়ালি মহাকাশে তার সঙ্গে কি হয়েছিল। আসলে ওইটার এতই ক্ষমতা যে এর সামনে যা কিছু এসেছে সবই ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি ডিভারি নামের ওই এলিয়েন্টের গ্রহ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এই এনার্জির সংস্পর্শে এসে। তারপর থেকেই তারা অনেকভাবে চেষ্টা করছে এই এনার্জিটাকে কোনোভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার, কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। তবে জিনি একমাত্র যে এই এনার্জিটাকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে। এরপর হুক তাকে জানায় যে এই এনার্জির সাহায্যে তুমি অনেক নির্জীব গ্রহকে সজীব করতে পারো, যেই কাজে আমি তোমাকে হেল্প করব, কারণ ওই এনার্জির সঠিক ব্যবহার করা অনেক কঠিন। আমি তোমাকে শিখাবো কিভাবে ওই এনার্জির সঠিক ব্যবহার করতে হয়। এদিকে হ্যাং প্রফেসর এক্স এর সঙ্গে ঝামেলা করে সোজা গিয়ে উপস্থিত হয় ম্যাগনেটোর কাছে, আর সে তাকে জানায় যে জিনকে খুঁজতে সে যেন তাকে হেল্প করে। প্রথমে ম্যাগনেটো এই প্রস্তাবে রাজি না হলেও যখন শুনতে পায় যে জিনের হাতে রেবন মারা গিয়েছে, তখনই সে হ্যাংকে জানায় যে আমি তাকে অবশ্যই খুঁজবো, কিন্তু খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে হত্যা করব। আসলে ম্যাগনেটো আগে রেবনকে ভালোবাসতো, তার বর্তমান টাইমে তো হ্যাং তাকে ভালোবাসে। এই দুজন মিলে এখন তাদের ভালোবাসার প্রতিশোধ নিতে জিনকে খুঁজে বের করার চেষ্টা করবে। তো এরপরে দুজনে জানতে পারে জিনের রিসেন্ট লোকেশন। ঠিক তখনই তারা ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তাকে মেরে ফেলার জন্য। আর এই খবর যখন প্রফেসর এক্স জানতে পারে, সেও তার টিম নিয়ে হাজির হয়ে যায় ওই লোকেশনে। প্রথমে প্রফেসর এক্স ম্যাগনেটোকে বুঝিয়ে সুঝিয়ে এই ডিসিশন চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু তাদের মতামতের অমিলের কারণে সেখানে দুইটা গ্রুপের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তবে এই লড়াইয়ের মাঝে ম্যাগনেটো সবাইকে ফাঁকি দিয়ে সেই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে, আর তার মধ্যে রয়েছে জিন। কিন্তু জিনের সামনে গিয়ে যখন তাকে হত্যা করতে চায়, তখন দেখতে পাই যে তার ক্ষমতা জিনের ক্ষমতার সামনে কিছুই না। জিন খুব সহজেই তাকে আঘাত করে ছিটকে ওই বিল্ডিং থেকে বের করে দেয়। এরপর প্রফেসর এক্স কাঠের সাহায্যে কোনো মতে ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে, কিন্তু জিন আবারও তাদের উপর আক্রমণ করে। জিম তখন প্রফেসর এক্স এর উপরে আক্রমণ করে, যে তাকে ছোটবেলা থেকে আশ্রয় দিয়ে বড় করেছে। আসলে সে প্রফেসর এক্স এর উপর রাগ, কারণ সে এতদিন ধরে তার কাছে লুকিয়ে রেখেছিল যে তার বাবা জীবিত আছে। কিন্তু এখন প্রফেসর এক্স তাকে বোঝাতে শুরু করে যে এটা সে তার ভালোর জন্যই করেছিল। যদি এই কথাটা বিশ্বাস না হয়, তাহলে যেন সে তার স্মৃতি চেক করে দেখে যে তার সঙ্গে সে ভুল করেছে নাকি ঠিক করেছে। আর আমরা তো আগে থেকেই জানি প্রফেসর এক্স এর মতো ব্রেন রিড করার ক্ষমতা জিনের
জিনের মধ্যেও আছে। তাই এই টাইমে সে যখন প্রফেসর এক্স এর স্মৃতি চেক করে বুঝতে পারে যে প্রফেসর তার ভালোর জন্যই এই স্মৃতি তার থেকে আড়াল করে রেখেছিল, তখন সে প্রফেসর এক্স কে ছেড়ে দেয় আর তার সামনে দাঁড়িয়ে থাকা এলিয়েনদের লিডারকে জানায় যে তার কাছে থাকা ওই এনার্জি সে যেন নিয়ে নেয়, তার এটা কোনো দরকার নেই। ফলে সে সঙ্গে সঙ্গে জিনকে টাচ করে, ওই এনার্জি নিজের মধ্যে শোষণ করে নিতে শুরু করে। এই টাইমে প্রফেসর এক্স যখন বুঝতে পারে যে জিনের থেকে ওই শক্তি শোষণ করে নিলেই সে মারা যাবে, তখনই সে স্কোয়াডকে অর্ডার দেয় তার উপর হামলা করার জন্য। ফলে স্কোয়াড সঙ্গে সঙ্গে তার লেজার বিন ইউজ করে হুককে জানালার কাছ থেকে ছিটকে দূরে সরিয়ে দেয়। পরে দেখা যায় ওই জায়গায় সেনাবাহিনী উপস্থিত হয়ে জিন সহ সেখানে থাকা সকল নিউটনদেরকে বন্দী বানায়। ট্রেনের মাধ্যমে মিউটনদের জন্য তৈরি নির্দিষ্ট জেলে নিয়ে যাবার টাইমে তাদের উপর হামলা করে এই এলিয়েন বাহিনী। এটা জানতে পারার পর প্রফেসর সেখানে থাকা সকল সেনাবাহিনীকে জানায় আমাদের সকলকে মুক্ত করে দাও, কারণ তোমরা ওদের সঙ্গে কিছুতেই লড়াই করে পেরে উঠবে না। প্রথমে সেনাবাহিনী তাদের কথা না শুনলেও তারা গুলি করতে শুরু করে, কিন্তু তাদের গুলি ওই এলিয়েনদের উপরে কোনো প্রভাবই ফেলছে না। তখনই তারা এক্সম্যানের টিম এবং ম্যাগনেটের টিমকে পুরোপুরি মুক্ত করে দেয়। ফলে এখানেই শুরু হয়ে যায় নিউটন আর এলিয়েনদের মধ্যে লড়াই। এই লড়াইয়ে মিউটনরা বেশিরভাগ এলিয়েনদেরকে হারিয়ে দিলেও শেষমেশ এলিয়েনদের লিডার হুক সেখানে হাজির হয়ে প্রত্যেকটি নিউটনকে পরাজিত করে আর এরপর আবারও জিনের দিকে যেতে শুরু করে তার থেকে ওই ভয়ঙ্কর এনার্জি পুরোপুরিভাবে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু এদিকে তো প্রফেসর এক্স অনেক আগেই জিনের কাছে হাজির হয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমরা দেখতে পাই জিন প্রফেসরের ডাকে সাড়া দিয়ে তার সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আর তারপর সে পুরো ট্রেনটিকে ধ্বংস করে দেয়। কিন্তু ট্রেনের মধ্যে থাকা প্রত্যেকটি মিউটনকে সে তার ক্ষমতার সাহায্যে রক্ষা করে। এরপর বেঁচে যাওয়া এলিয়েনরা যখন জিনকে আক্রমণ করতে আসে তখনই আমরা দেখতে পাই জিনের অরিজিনাল পাওয়ার। সে তার ক্ষমতার সাহায্যে ওইসব এলিয়েনদেরকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেয়। শেষমেশ হুক যখন পুনরায় তার সামনে হাজির হয় তার থেকে ওই পাওয়ার কেড়ে নেওয়ার জন্য, ঠিক তখনই জিন তাকে নিয়ে সোজা উপরে উঠে যায়। এমনকি যতটুকু ক্ষমতা হুক তার কাছ থেকে কেড়ে নিয়েছিল জিন সেটা পুনরুদ্ধার করে আর অবশেষে একটা ব্লাস্টের মাধ্যমে জিন অদৃশ্য হয়ে যায়, ফিনিক্স রূপে আত্মপ্রকাশ করে। এরপরে দেখা যায় জেভিয়ার্স স্কুলের নাম পরিবর্তন করে জিনরের স্কুল রাখা হয়, যেখানে প্রফেসর এক্স এর জায়গা নেয় হ্যাং। আর প্রফেসর এক্স কয়েক বছর ধরে মিউট্যান্টদের অধিকারের জন্য লড়াই করার পর এখন সে অবসরে চলে গিয়েছে। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পুরনো দুই বন্ধু মানে ম্যাগনেটো আর প্রফেসর এক্স আবারও একটা জায়গায় দেখা করে, আর ইচ্ছা না থাকা সত্ত্বেও ম্যাগনেট প্রফেসরের সঙ্গে দাবা খেলতে বসে পড়ে। ঠিক ওই টাইমেই আকাশে একটা জ্বলন্ত ফিনিক্স উপস্থিত হয়, আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।